সো আমরা হচ্ছে ইংরেজির রিটেন গাইডলাইনটা আমরা এখন একটু দেখব। এখানের মধ্যে যদি আমরা দেখি যে ইংরেজির কেসে ইংরেজিতে দেখবেন যে আহ, অনেকের মার্ক রিটেনের কেসে দেখবেন যে 100-এর নিচে চলে আসে। আবার অনেকে দেখবেন যে ইংরেজিতেই একটা বড় পার্থক্য তৈরি হয়। অনেকে দেখবেন যে ইংরেজিতে মানে মোটামুটি অনেকের মার্ক এটা চলে আসে যে তার রিটেনের মার্কটা আর যোগ হওয়ার মতো অবস্থায় থাকে না। আপনারা জানেন যে 200-র মধ্যে 60-এর কম যদি কেউ পায় তাহলে ওই মার্কটা কিন্তু আর রিটেনে যোগ হয় না। সো কেউ যদি মনে করেন 60-এর কম পেয়ে যায় ইংরেজিতে, তাহলে তার কিন্তু ওই পুরা মানে অলমোস্ট পরীক্ষাটা সে দেয় নাই এরকম কনসিডার করা হবে। সো ইংরেজির ক্ষেত্রে একটু যত্নবান হওয়া দরকার। বাট ইংরেজির কেসে একটা ভালো জিনিস হচ্ছে এটাতে খুব মিনিমাল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসা যায়। আপনাকে যদি এখনই ইংরেজির পরীক্ষায় বসায় দেওয়া হয় তাইলে আপনি যা পাবেন 2 মাস পরে প্রিপারেশন নেওয়ার পর আপনি আবার বসলে যেই মার্ক পাবেন তার মধ্যে ডিফারেন্স খুব একটা বেশি হবে না। কারণ ইংরেজি পুরো জিনিসটাই হচ্ছে ইনেইট একটা জিনিস। আমি আপনাদের কিছু গাইডলাইন দিয়ে দিব, কিছু হয়তো বা আপনারা কম্পোজিশন আপনারা দেখবেন, কিছু অনুবাদ প্র্যাকটিস করবেন, কিন্তু এছাড়া কিন্তু ইংরেজি পুরো জিনিসটাই বেসিকের উপর কিন্তু আসলে বিল্ড আপ। সো ইংরেজি রিটেনে প্রথমত হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন থাকে 30 মার্কের। বাংলাতে যেমন আমাদের সাহিত্য বিষয়ক 30 মার্কের কোশ্চেন থাকে, এখানেও কিন্তু আমাদের 30 মার্কের কোশ্চেন থাকে সিন কম্প্রিহেনশনের উপরে। দেন হচ্ছে মিনিং থাকে ইউজুয়ালি, যেটা ভোকাবুলারির পার্ট। এবং মিনিংগুলো এমন না যে সিনোনিম লিখতে হবে। আপনি যদি একটা ফ্রেজ ইউজ করে বা একটা সেন্টেন্স ইউজ করে মিনিংটা আপনি লিখতে পারেন তাহলেও চলবে। দেন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অনেকটা মানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, কোনো একটা নাউন, কোনো একটা মানে ওয়ার্ড দেওয়া থাকলে সেই নাউন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, সেটার অ্যাডভার্ব ফর্ম কি হবে, সেগুলা মানে ইন্টারচেঞ্জ করতে দেয়। হ্যাঁ, আচ্ছা, যেমন স্ট্রেংথ, সেখান থেকে স্ট্রেনদেন। স্ট্রেংথ এটা আপনি মানে একটা পার্টস অফ স্পিচে আছে, আপনাকে যদি ভার্ভ করতে বলা হয় আপনি হয়তো বা স্ট্রেনদেন দিবেন, এরকম আর কি। দেন মেক সেন্টেন্স থাকে। মেক সেন্টেন্স হচ্ছে মনে করেন ইউজুয়ালি দেওয়া থাকে যে আপনি যে কিছু ওয়ার্ড দেওয়া আছে ওই ওয়ার্ডগুলোর একটা করে সিনোনিম লিখতে বলে এবং ওই সিনোনিম দিয়ে মেক সেন্টেন্স করতে বলে। আবার অনেক সময় বলে যে ওই ওয়ার্ডের একটা অ্যান্টোনিম লিখতে, ওই অ্যান্টোনিম দিয়ে মেক সেন্টেন্স করতে। সো এটার জন্য কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন। সো এখানে দেখা যায় যে 10 নাম্বার থাকে। আবার অনেক ক্ষেত্রে মেক সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ দেওয়া থাকে যে সিম্পল সেন্টেন্স তৈরি করো, ব্র্যাকেটে লেখা থাকে নেগেটিভ সেন্টেন্স করো, এটাকে এটাকে ইম্পারেটিভ বানাও, এটাকে ইন্টারোগেটিভ বানাও। এটা 45তমতে স্পেশালি ছিল, আবার 46তমতে আবার এটা কিন্তু ছিল না। সো এটা একবারই ছিল এবং এটাকে এটাকে এই জন্য আমরা আমরা এই জন্য এটাকে হচ্ছে মানে একদম আইডিয়াল আমরা ধরছি না যে এটাই এটাই আসবে। বাট মেক সেন্টেন্স অ্যাজ মানে মানে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, এটাও আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এরপরে আবার মিক্স সেন্টেন্স আসে। দেখবেন যে একটা রিটেনের কোশ্চেনে মানে মিনিং থাকে, আবার হচ্ছে মিক্স সেন্টেন্স থাকে, আবার হচ্ছে মিক্স সেন্টেন্স উইথ সিনোনিম অথবা অ্যান্টোনিম থাকে। সো এটা ইউজুয়ালি 5টা থাকে। সো সিনোনিম বা অ্যান্টোনিম লেখার জন্য 1 নাম্বার থাকে, ওটার মিক্স সেন্টেন্স করার জন্য 1 নাম্বার থাকে, এভাবে করে 10 নাম্বার দেয়। দেন সামারি থাকে হচ্ছে 20 নাম্বারের। দেন হচ্ছে লেটার টু এডিটর, এটা থাকে 20 নাম্বার। সো সামারিটার কেসে হচ্ছে একটু ব্রেকডাউন থাকে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। লেটার টু এডিটর, এটা ফরম্যাটটা সুন্দর করে যদি আপনি কাভার করেন তাহলে কিন্তু সুন্দর মতো এটাতে 20 নাম্বার কাভার করা যায়। 46তম যে রিটেন কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, আমরা চলেন 46তম রিটেন কোশ্চেনটা একটু দেখে আসি। 46th যে রিটেন কোশ্চেন, এটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে ওই যে রিটেন ক্লাসে আমি আলোচনা করেছি। ওইখানে যদি দেখেন আমাদের 45তমতে যে আনঅর্থোডক্স কোশ্চেন হয়েছিল সেরকম কিন্তু হয়নি। যে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটা ইউজুয়ালি বেশ বড় হয়, খুব দ্রুত পড়ার অভ্যাসের জন্য থাকতে হয়, এই জন্য হচ্ছে সম্পাদকীয়গুলো পড়লে খুব ভালো হয়। দেখেন এখানে কিন্তু কোশ্চেন আনসার থাকে 10টা, প্রত্যেকটা কিন্তু হচ্ছে মোটামুটি মানে 3 নাম্বার করে। সো বুঝতেই পারতেছেন 3 নাম্বার কিন্তু একেবারে হেলাফেলা করার মতো কোনো নাম্বার না। দেন হচ্ছে ভোকাবুলারির পার্ট দেখেন, কন্টেক্সচুয়াল মিনিং মানে হচ্ছে মিনিং কি, মানে ভোকাবুলারির পার্ট মেক মানে কি বলে যে এটাকে ট্রু নাকি ফলস, 46-এর কোশ্চেনে ট্রু ফলস আসছে। সো এটা আমি মনে করি যে এটা মেক সেন্টেন্স বা সিনোনিম অ্যান্টোনিম ওগুলোর থেকে অনেক বেটার কোশ্চেন। ট্রু বা ফলস লিখে দিতে পারলেই নাম্বার চলে আসতেছে। দেন হচ্ছে আপনি যদি দেখেন যে চেঞ্জড ওয়ার্ড, যে অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ ওয়ার্ড আপনি হোম, অপরচুনিটি, ভেক্স অথবা ডায়াসপোরা এগুলোকে আপনি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেভাবে আপনাকে ডিরেকশন দেওয়া আছে সেভাবে আপনাকে চেঞ্জ করতে বলা হয়েছে, সেভাবে চেঞ্জ করবেন এবং সেগুলো দিয়ে আপনি মেক সেন্টেন্স করবেন। দেন হচ্ছে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, দেখেন আবার ভোকাবুলারির পার্ট। দেন হচ্ছে সামারি। সামারি এমনভাবে বলছে মেইন আইডিয়া লেখো, এরপর তোমার কমেন্ট লেখো, এরপর এটার একটা সুইটেবল টাইটেল দাও যেটাতে
10 নাম্বার প্লাস 7 নাম্বার প্লাস 3 নাম্বার এইভাবে করে যে 20 নাম্বার হচ্ছে মানে কাভার করা হয়েছে। দেন হচ্ছে আপনার এডিটোরিয়াল, এটা হচ্ছে এডিটোরিয়ালে 20 মার্ক, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্টের অংশ। সেকেন্ড পার্টে দুইটা এসে এবং প্রত্যেকটা 500 ওয়ার্ড করে লিখতে বলে, এবং এবারে 4টা অপশন ছিল, 4টা থেকে 2টা লিখতে বলা হয়েছিল। আর ট্রান্সলেশন ছিল বাংলা টু ইংলিশ এবং ট্রান্সলেশন ছিল ইংলিশ টু বাংলা, যেটাতে কিন্তু 25 নাম্বার। সো 25, 25, 50, আবার বাংলাতে 15, 65 নাম্বার। আপনি যদি ট্রান্সলেশনে দুর্বল হন তাহলে কিন্তু মানে মানে ভালো ক্যাডার পাওয়া আসলেই ভেরি ভেরি চ্যালেঞ্জিং। আপনাকে ট্রান্সলেশনের জন্যই প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, জন্য আমি বলি সম্পাদকীয় থেকে প্রতিদিন ট্রান্সলেশন করতে হবে। সো কম্পোজিশন আমরা যেটা দেখলাম যে উইদাউট ক্লুজ ছিল, তাই না, যে কোনো ক্লুজ দেওয়া ছিল না। বাট 45-এ কিন্তু উইথ ক্লু দেওয়া ছিল, যে আপনাদের এই ক্লুগুলো দেওয়া আছে, এই অনুযায়ী আপনাদেরকে এই টপিকগুলো কাভার করতে হবে। দেন হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এবং এটা দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। ইউজুয়ালি আমাদের সাধারণত জাস্ট ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই কোশ্চেনটা আসে। 46-তে কী হয়েছে, যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের পাশাপাশি এটা দিয়ে মেক সেন্টেন্সও করতে বলা, এটা হচ্ছে ইনক্লুডেড ছিল। 45টা একটু আনঅর্থোডক্স ছিল, যেখানে হচ্ছে আমাদের মানে সেন্টেন্স জয়নিং করতে বলছে, যে কনটেক্সটের উপরে, যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানানোর জন্য। সো এটা হচ্ছে মোর অফ এ গ্রামারের পার্ট ছিল, যে ভোকাবস থেকে একটু গ্রামারের দিকে ফোকাস করা হয়েছে। সেন্টেন্স আবার স্প্লিটিং ছিল, জয়নিংও ছিল আবার স্প্লিটিং ছিল, যে বলছিল যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, লম্বা সেন্টেন্স, এটাকে তুমি স্প্লিট করে 2টা সেন্টেন্স বানো। আবার হচ্ছে লিঙ্কার, দেন হচ্ছে ফাইন্ডিং এরর, সেন্টেন্সের ভিতরে হচ্ছে এরর খুঁজে বের করা, এবং 2টা এসে ছিল 500 ওয়ার্ড, এবং এই 2টা এসে আসার প্রবণতা কিন্তু 45 থেকেই স্টার্ট হয়েছে, এবং 46-তেও কিন্তু এটা কন্টিনিউ করা হয়েছে। বাট 45-তে যে উইথ ক্লুজ ছিল, অর্থাৎ কিছু ক্লু ওখানে দেওয়া ছিল, সেটার উপর বেস করে আপনাকে কম্পোজিশনটা লিখতে হবে এইরকম, ওকে। বাট 46-তে আর ক্লু ছিল না। আমার গেস হচ্ছে এবারও আসলে ক্লু থাকবে না, কারণ ক্লু দেওয়া থাকলে অনেক বেশি কনস্ট্রেইনড হয়ে যায়, যে লেখার মানে স্কোপ কমে যায়। সো এই কারণে হয়তোবা ক্লু ছাড়া দিয়েছে। সো শর্ট কোশ্চেন যেগুলো আমাদেরকে অ্যান্সার করতে হয়, যেটাতে হচ্ছে 3 মার্ক করে, আপনারা দেখবেন এটাতে কিন্তু 30 মার্ক, ওকে। সো বুঝতেই পারতেছেন, একটা বাংলায় যখন আপনি একটা 3 মার্কের একটা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন লেখেন, আপনি তো অন্তত 1 পেজের মানে 75th মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ আপনি অন্তত কিন্তু লেখেন। সো এটা একটু মাথায় রাখবেন, আপনি যখন শর্ট কোশ্চেন অ্যান্সার করবেন, আপনি বাংলার জন্য আপনি লিখতেছেন যথেষ্ট, আপনি ইংরেজির জন্য আমরা অনেক কেসে একটা কোশ্চেন করলো, ওই কোশ্চেনের আমরা একটা সেন্টেন্স লিখে দিয়ে চলে আসি। এটা করবেন না, যেহেতু এখানে 30 নাম্বার, আপনি কিছু সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। প্রথম কথা হইল যে আমাদের প্রচুর দ্রুত আমাদেরকে পড়তে হবে, যে 500-র মতো ওয়ার্ড বা 45টার মতো সেন্টেন্স থাকে। আপনি যদি একটা নর্মাল একটা প্যাসেজ দেখেন, আপনাকে এটা 12 থেকে 13 মিনিটের মধ্যে আপনাকে খুব কুইকলি পড়তে হবে। সো এটা কিন্তু শুধুমাত্র এমন না যে আপনি শুধুমাত্র পড়ে গেলেন, আপনাকে কম্প্রিহেন্ড করতে হবে, অর্থাৎ আপনি জিনিসটা বুঝতে পারতে হবে, এবং এটা কিন্তু বিল্ড আপ হইতে সময় লাগে। এই জন্য আমি বলি যে আপনি অবশ্যই সম্পাদকীয় রেগুলারলি পড়বেন। সম্পাদকীয়র মধ্যে কিন্তু দেখবেন ইংলিশ সম্পাদকীয়গুলোও থাকে, আবার বাংলাও থাকে। এবং আপনি নিউজ পেপার, যদিও আমি নিউজ পেপার হচ্ছে রিটেনের টাইমে আমি নিজে পড়তে পারিনি, আপনাদের জন্য এখন যে সময় মাত্র মানে 50-55 দিন, আপনারা হচ্ছে নিউজ পেপার আলাদা করে আসলে পড়ার ওই লাক্সারিতে আপনারা আসলে এখন এই মুহূর্তে নাই। বাট যদি কারো আগে থেকে অভ্যাস থাকে, কন্টিনিউ করতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা জাস্ট একটা সম্পাদকীয় পড়বেন, এবং হচ্ছে মানে অ্যাকচুয়ালি লং টার্ম বিল্ড করার জন্য আপনার ফেভারিট যে কোনো কিছু, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেমন আপনি হয়তোবা স্পোর্টস ভালোবাসেন, তাহলে আপনি ক্রিক ইনফোর মনে করেন কমেন্ট্রিগুলো দেখতে পারেন, আপনি হয়তোবা কোনো একটা স্পোর্টস অ্যানালাইসিস দেখতে পারেন। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটার উপর আপনি দেখতে পারেন। সো এটা হচ্ছে আপনার রিডিং প্র্যাকটিসকে আপনার ডেভেলপ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, আপনি কিন্তু প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কপি করতে পারবেন না। আপনি ওয়ার্ড নিতে পারবেন, বাট মূল জিনিসটা আপনাকে নিজেকে লিখতে হবে। সো এই কারণে সেন্টেন্সের ট্রান্সফরমেশন অনেক ইম্পর্টেন্ট। আপনি সিম্পল সেন্টেন্স, এটাকে আপনি কমপ্লেক্স ওয়েতে আপনি একটু গুছায় লিখতেছেন, অথবা আপনি এটাকে একটু কম্পাউন্ড আকারে লিখতেছেন, অথবা আপনি নতুন কোনো একটা লিঙ্কার ইউজ করতেছেন। এইভাবে আপনাকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো আপনারা ইউজুয়ালি শর্ট কোশ্চেন যখন লিখবেন তখন সিরিয়ালি দেওয়া বেটার। যেমন শর্ট কোশ্চেনগুলো 1 নম্বরে থাকে। আমরা ইউজুয়ালি মানে যে কোশ্চেন আপনি ভালো পারেন সেটা দিয়ে স্টার্ট করতে পারেন আপনার এক্সাম, বাট
আপনি শর্ট কোশ্চেন যখন দিবেন, শর্ট কোশ্চেন তো মনে করেন সবগুলো হচ্ছে আপনার 1 নাম্বার কোশ্চেনে থাকে। সো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং মনে করেন যে আপনি 1 দিলেন, এরপরে আপনি এ, বি, সি এটার মধ্যে আবার জাম্বল করেন না যে আপনি শুরু করলেন প্রথমে জে নাম্বার দিয়ে, এরপরে কে লিখলেন, এরপরে সি লিখলেন। না, এই কাজ করেন না। এ, বি, সি এটা সিরিয়ালি আগায়েন, ওকে? কারণ এই অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এর ভিতরে যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, সো এগুলো হচ্ছে আপনি মানে সিকুয়েন্সিয়ালি আগানোটা হচ্ছে বেটার, ওকে? তো এটার জন্য আমার কাছে যেটা মনে হয় প্রথমে যে আহ, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমি একটু কোশ্চেন থেকে একটু দেখাই। আপনাদের যে কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেনগুলো আসলে আপনাকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে ওই প্যাসেজের সিকোয়েন্সটা মেনটেন করা হয়। এটা হচ্ছে একটা ভালো একটা জিনিস। যেমন মনে করেন যে প্রথম যে কোশ্চেনটা ডিফাইন রিভার্স ব্রেইন ড্রেইন, নাম্বার 2তে হচ্ছে নেইম দ্য অর্গানাইজেশন দ্যাট কয়েন্ড দ্য ফ্রেজ ব্রেইন ড্রেইন। সো প্রথম যে কোশ্চেনটা সেটা অবশ্যই আপনি প্যাসেজের আগে পাবেন, তারপরে যে কোশ্চেনটা সেটা তার পরেই পাবেন। সো এগুলো কিন্তু প্যাসেজের মধ্যেও সিকুয়েন্সিয়ালি আছে। সো পুরো প্যাসেজটা যদি পড়েন প্যাসেজের মধ্যে সিকুয়েন্সিয়ালি এই কোশ্চেনগুলো আছে। সো আপনি একটা একটা করে কোশ্চেন ধরবেন এবং একটা একটা করে কোশ্চেন আপনি প্যাসেজ থেকে বের করবেন। মনে করেন কথার কথা আপনি সি নাম্বার কোশ্চেন এটা প্যাসেজ থেকে বের করতে পারছেন, এরপরে ডি নাম্বার কোশ্চেনটা আপনি পান নাই, বাট ই নাম্বার কোশ্চেন আপনি পেয়ে গেছেন। তার মানে আপনাকে বুঝতে হবে এই সিতে যে কোশ্চেনটা আপনি সি এর অ্যান্সারটা যেখানে পাইছেন, মনে করেন সি এর অ্যান্সারটা আপনি প্যাসেজের এই জায়গাটাতে মনে করেন সি এর অ্যান্সার, সে ফর এক্সাম্পল আপনি আবার পেয়ে গেছেন হচ্ছে ই এর অ্যান্সার হচ্ছে এইখানে, কিন্তু সামহাও আপনি ডি এর অ্যান্সার খুঁজে পান নাই। অবশ্যই মাথায় রাখবেন এই ডি এর অ্যান্সারটা এই মাঝামাঝি এই জায়গার মধ্যেই থাকবে, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করা হয়। সো সিকোয়েন্স যেহেতু মেনটেন করা হয়, সো এটা আপনার জন্য একটা বেনিফিট। আপনি হচ্ছে সেখান থেকে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে মানে কোশ্চেনের অ্যান্সারটা বের করা আপনার জন্য ওই জায়গাটাতে হেল্প করবে, ঠিক আছে? সো যে কোনো কোশ্চেন আপনি যদি মনে করেন পরের কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে গেছেন আগের কোশ্চেনের অ্যান্সারের আগে, তাহলে বুঝবেন আপনাকে আবার এটা একটু রিভিজিট করতে হবে। বেসিক শর্ট কোশ্চেন যেমন মনে করেন যে হোয়াট দিয়ে কোশ্চেন, হুইচ দিয়ে কোশ্চেন, ওয়েন, হাউ অর্থাৎ ডাব্লিউএইচ যে কোশ্চেন, অথবা থাকে সাইট অ্যান এক্সাম্পল, অথবা নেম দ্য এরিয়াজ, অথবা গিভ এ সুইটেবল টাইটেল, এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলার কমন অ্যান্সারিং প্যাটার্ন আপনাকে জানতে হবে। যেমন মনে করেন যে নো সে ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সো আপনি এটার জেনারিক আপনার স্টার্ট হতে পারে দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ কমা দিয়ে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ, অথবা দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ অ্যাকর্ডিং দ্য প্যাসেজ আর। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা খেয়াল করবেন যে কোশ্চেন যেটা করছে এটাকে সিঙ্গুলারে নাকি প্লুরালে। যদি আপনাকে বলে যে ইন্ডাস্ট্রিয়াল মানে কি বলে ক্লাইমেট চেঞ্জের রিজন কী ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল এরাতে, সো আপনি এই যে দ্য মেইন রিজন অফ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল এরা কমা দিয়ে তারপরে দিতে পারেন ওয়াজ দিতে পারেন অথবা ওয়ার দিতে পারেন। আপনি চাইলে পয়েন্ট করতে পারেন যে প্যাসেজ অনুযায়ী এইগুলো ছিল হচ্ছে মেইন রিজন। প্যাসেজ থেকে কিন্তু সরাসরি কপি পেস্ট করতে পারবেন না। সো হাউ দিয়ে যদি কোশ্চেন থাকে আপনি তাহলে হাউ দিয়ে কোশ্চেন থাকলে যেহেতু অ্যান্সার হয় কিভাবে, তার মানে আপনি অ্যাকচুয়ালি বাই দিয়ে আপনি অ্যান্সারটা করতে পারবেন, ওকে? যে হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বি এ পসিবল কজ অফ কনসার্ন। সো আপনি দিতে পারেন টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ক্যান বি এ পসিবল কজ অফ কনসার্ন বাই, তারপর হচ্ছে আপনার অ্যান্সার দিলেন। এই বেসিক জায়গাটাতে যাতে কোনো ভুল না হয়, অনেকে হচ্ছে এই বেসিক জায়গাটাতে যে হাউ দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এটা আমি কিভাবে অ্যাড্রেস করব, ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকলে কিভাবে অ্যাড্রেস করব, এই বেসিকটা যাতে আপনাদের ভুল না থাকে এগুলো একটু দেওয়া আছে, একটু দেখবেন। আহ, এটা অথবা হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্যাসেজ, সো এটা বলতে পারেন দ্য ফোকাস অফ দ্য প্যাসেজ রিভলভস অ্যারাউন্ড দিস। অথবা থাকতে পারে যে ওয়াই ডু চিলড্রেন ড্রপ আউট, সো চিলড্রেন ড্রপ আউট বিকজ, এইভাবে আপনি স্টার্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার ডাব্লিউ এইট যদি কোশ্চেন থাকে। সো হাউ হ্যাজ বাংলাদেশ অ্যাচিভড সাচ এ হাই গ্রোথ রেট, সো আপনি দিতে পারেন যে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড সাচ এন হাই গ্রোথ রেট বাই, এভাবে করে কোন কোন রিজনে আপনার হাই গ্রোথ রেট অর্জন করলো এগুলো একটু পয়েন্টগুলো উল্লেখ করলেন। তারপরে অ্যান্ড দিজ আর দ্য ওয়েজ থ্রু উইচ বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড সাচ এ হাই গ্রোথ রেট। অথবা এটাকে আপনি একটু অন্যভাবে বলতে পারেন, কিভাবে, যে কিভাবে বাংলাদেশ মনে করেন হাই গ্রোথ রেট অ্যাচিভ করছে সেগুলো একটু আপনি পয়েন্ট আউট করলেন, দিয়ে তারপর লিখলেন যে ফুল স্টপ দিয়ে শেষ করলেন, তারপর লিখলেন দাস বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড সাচ এ হাই গ্রোথ রেট। আপনি এটাকে এভাবেও লিখতে পারবেন। অথবা হচ্ছে হোয়াট আর ট্রেন্ডি ইন কারেন্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, আপনি দিতে পারেন দ্য কারেন্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ট্রেন্ডস
ইভলভস দ্য ইউজেস অফ দ্য ফলোয়িং ইস্যুস। সো সেখানে দিয়ে আপনি পয়েন্ট আউট করে এ বি সি অথবা 1 2 3 এই বিষয়গুলো আপনি এভাবে উল্লেখ করতে পারবেন। এবং চেষ্টা করবেন যে একটা সেন্টেন্স লিখে কোনো রকম বের হয়ে যাওয়ার না, আপনি চেষ্টা করবেন 2-3টা সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স লেখার জন্য, 2-3টা কারেক্ট সেন্টেন্স লেখার জন্য চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন কমপ্লেক্স সেন্টেন্স অথবা প্যাসিভ ফরম্যাট ইউজ করার জন্য উইথ লিঙ্কার। দেখবেন যে আপনার লেখা এমনিতেই সুন্দর হবে। আপনি কমপ্লেক্স সেন্টেন্স অথবা প্যাসিভ ফরম্যাটে, অ্যাক্টিভে না লিখে প্যাসিভে, অথবা সুন্দর সুন্দর লিঙ্কার ইউজ করবেন। ওকে, আমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর একটা পিডিএফ দেওয়া আছে, ওইটা দেখবেন, তাইলে হচ্ছে কি কি স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি ওটা সম্পর্কে আপনারা মোটামুটি একটা কিন্তু ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, আচ্ছা, টাইটেল দিতে বলে অনেকগুলো কোশ্চেন। টাইটেলের কেসে একটু মাথায় রাখবেন যে টাইটেলের কেসে কিন্তু দা থাকতে পারে, আপনি কিন্তু এ বা এন, এটা সরি, দা কখন আপনি টাইটেলে ইউজ করবেন না, আপনি এ বা এন আপনি টাইটেলে ইউজ করতে পারেন চাইলে। আপনি ফ্রেজ লিখবেন, অলওয়েজ মাথায় রাখবেন কোনো সেন্টেন্স যাতে না হয়ে যায়। ওকে, আপনি একটা ফ্রেজ লিখতে পারেন, পুরো একটা বাক্য লিখে দিবেন না। এবং আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটা এভাবে দিতে পারেন যে প্রত্যেকটার প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ক্যাপিটাল হবে, প্রত্যেকটার প্রথম যে লেটারটা সেটাকে ক্যাপিটালাইজ করবেন। যেমন অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যেগুলো হচ্ছে ইউজুয়ালি প্রিপোজিশন থাকে বা কানেক্টর থাকে, ইউজুয়ালি প্রিপোজিশন কনজাংশন, সেগুলো যেমন অফ অথবা অন, এগুলো সাধারণত আর ক্যাপিটালাইজড মানে করতে হয় না, এগুলো হচ্ছে ক্যাপিটালাইজড করতে মানে করবেন না। এবং হচ্ছে আপনাকে যদি বলে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, শুধুমাত্র আপনি বলে দিয়েন না যে সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ এইটা, এরপরে আপনি আরেকটা লাইন লেখেন যে যে কেন আপনার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা সুইটেবল টাইটেল, এই রিজনটা আপনি এক্সপ্লেইন করেন পরের একটা বা দুইটা সেন্টেন্সে, এবং টাইটেলটা চেষ্টা করেন ব্লু কালার পেন ইউজ করার জন্য। ওকে, আচ্ছা, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে মানে ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে টাইটেল টাইপের যে কোশ্চেন থাকে, যেমন খেয়াল করেন যে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি দ্য ডেঞ্জার্স অ্যাহেড, অর্থাৎ পেপার পত্রপত্রিকায় আপনারা দেখবেন যেই ধরনের টাইটেল ইউজ করে ওই টাইপের একটা ড্রামাটিক টাইটেল দিবেন। অথবা দেখেন প্যান্ডেমিক হোয়াট উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস। ওকে, সো এই ধরনের একটু ক্যাচি টাইটেল যদি দেন তাহলে হচ্ছে স্কোর বা আপনার নাম্বার একটু ভালো পাবেন। দেন পরের যে কোশ্চেনটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যে কোশ্চেনটা, সেইটাতে যে টেবিল মানে যে টেবিলটা দেওয়া থাকে চেষ্টা করবেন সেটা খাতায় আবার তুলে তারপরে টেবিলের ভিতরে অ্যান্সারটা করার জন্য। মনে করেন সে ফর এক্সাম্পল আপনাকে নাউন হিসেবে স্ট্রেংথ দেওয়া আছে, এখানে অ্যাডজেক্টিভের এই জায়গাটাতে হচ্ছে আপনার গ্যাপ দেওয়া বা এখানে এ দেওয়া আছে, আপনি তাহলে এ লিখে এখানে আপনি স্ট্রেংথের জায়গায় আপনি আসলে স্ট্রং এভাবেই উল্লেখ করবেন। সো যেহেতু যারা পরীক্ষার হলে পরীক্ষার খাতা দেখবে তারা তো খুব অল্প সময় আপনার খাতা দেখবে, সো আপনি যদি শুধুমাত্র এই যে অপশন এ বি সি ডি এভাবে না লেখা থেকে টেবিলটা যদি আপনি উঠায় লেখেন তাহলে টিচারের খাতা কাটতে আর একটু সহজ হয় এবং তার ভুল করার চান্স একটু কম থাকে। দেন হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের জন্য যে লিবারেশন ওয়ার অথবা ক্লাইমেট অথবা এনভায়রনমেন্ট অথবা ফাইন্যান্স, এই রিলেটেড যে ওয়ার্ড সেগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের জন্য মোটামুটি ইউজুয়ালি এই ধরনের ওয়ার্ডগুলো একটু বেশি বেশি আসে। সো সেগুলো আপনারা ডাইজেস্টে যদি দেখেন দেখবেন যে ওই ওয়ার্ডগুলোর ইন্টারচেঞ্জ দেখবেন ডাইজেস্টের মধ্যে আলাদা করে সুন্দর করে দেওয়া আছে। সো ওগুলো শুধুমাত্র ওখান থেকে একটু পড়বেন, যেগুলো হচ্ছে রিলেটেড টু লিবারেশন অথবা ক্লাইমেট চেঞ্জ অথবা হচ্ছে এনভায়রনমেন্ট অথবা হচ্ছে ফাইন্যান্স। আরেকটা বিষয় ইনক্লুড হবে যেটা হচ্ছে রিলেটেড টু টেকনোলজি, যেমন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা কিন্তু অনেক বেশি বাজওয়ার্ড এখন। মিনিং সিনোনিম অ্যান্টোনিম, আমি বলবো যে এখন নতুন করে মিনিং সিনোনিম অ্যান্টোনিম পড়ার আসলে আর অবকাশ আপনার তেমন নাই। যেটা হচ্ছে এডিটোরিয়ালে নতুন যদি কোনো একটা ওয়ার্ড পান সেগুলোর হচ্ছে মিনিংগুলো একটু পড়ে রাখবেন, এবং এটাই হচ্ছে মানে মিনিংটা পড়ার জন্য সবচেয়ে ন্যাচারাল এবং মোস্ট ইফেক্টিভ ওয়ে। সামারির কেসে যদি আমি বলি, সামারির মধ্যে কিন্তু 20 মার্ক কন্টেইন করে। আমি বাংলা সামারির ক্লাসেও আমি আপনাদেরকে বলেছি সামারিটা একটু রাফ করবেন, রাফ করলে স্যারের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। এবং রাফ করবেন কোন কেসে, মনে করেন আপনি 2টা বা 3টা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে জোড়া লাগায় একটা কমপ্লেক্স সেন্টেন্স বা একটু আর্টিস্টিক সেন্টেন্স বা একটু লিঙ্কার ইউজ করে ভালো একটা সেন্টেন্স, আপনি পুরো প্যাসেজের
মেইন কি সেন্টেন্স বা হচ্ছে প্রাইমারি সেন্টেন্স যেগুলা বা কি থিম যেগুলা, সেগুলোকে সেরকম মনে করেন যে 2টা বা 3টা বা 5টা সেন্টেন্স আপনি মনে করেন রাফের ওইখানে আলাদা করে ফেললেন, তারপর ওগুলোকে জোড়া লাগায় আপনি হচ্ছে 2টা বা ফাইনালি 3টা সেন্টেন্সে আপনি দাঁড় করাইলেন। সো এখন যেহেতু আমাদের সামারি এবং কমেন্ট থাকে, সো সামারি হচ্ছে আপনি কন্টেন্টে যেটা দেওয়া আছে, প্যাসেজে যেটা দেওয়া আছে, আপনি সেটার উপর সেটাকে আপনি মানে মানে কনডেন্স আকারে লিখবেন, সেটাই হচ্ছে আপনার সামারি। এবং এটার উপর আপনি একটা কমেন্ট করবেন, অর্থাৎ এটার উপর আপনার নিজের ভাষ্য দিবেন। এটাতে আপনি 1টা বা 2টা সেন্টেন্স লিখবেন, আরেকটা হচ্ছে থাকে হচ্ছে টাইটেল, যে গিভ এ সুইটেবল টাইটেল। সো টাইটেলটা তারপর আপনি উল্লেখ করবেন। সো সামারির ক্ষেত্রে যেটা করবেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি রাফ ওয়ার্ক করবেন, এবং রাফ ওয়ার্ক যখন করবেন এই যে খাতায় আহ, যে পেজটা নেবেন, অর্থাৎ বাম পাশের পেজে আপনি রাফ ওয়ার্ক করবেন, এবং রাফ ওয়ার্কের পরেটা কেটে দিয়ে এখানে হচ্ছে আপনি ফ্রেশ করে আবার লিখবেন। এবং চেষ্টা করবেন যে যদি জেল পেন ইউজ করে লেখা যায় ব্ল্যাক কালারেরই, তাইলে হচ্ছে স্যার হচ্ছে বুঝতে পারবে যে আপনি এটাতে হচ্ছে মানে আপনি যথেষ্ট এমফ্যাসিস দিচ্ছেন, আপনি গুরুত্ব দিচ্ছেন। সামারি 20 মার্ক, কিন্তু মাত্র 2টা সেন্টেন্স লিখতে হয় বলে জাস্ট যেন তেনভাবে 2টা সেন্টেন্স লিখে আপনি চলে আসেননি। লেটার টু এডিটরের ক্ষেত্রে পত্রিকার নাম এবং ঠিকানা আপনি এই জায়গাটাতে ভুল করবেন না। এবং দেখা যায় যে এটা আমরা খুব মানে কমন মিস্টেক, যেমন ডেইলি সান, এটাকে অনেকে দেখবেন দ্য ডেইলি সান লিখে আসবে। দ্য ডেইলি স্টার, এটাকে অনেকে দা বাদ দিয়ে ডেইলি স্টার শুধু লিখে আসবে। সো এটা করলে প্রথমেই মনে করেন যে এখানে একটা বড় মার্ক আপনি কাটা খেয়ে যাবেন। ওকে, সম্বোধনের ক্ষেত্রে আপনি ডিয়ার স্যার না ইউজ করে ডিয়ার এডিটর ইউজ করতে পারেন। এবং সম্পাদকের কাছে যে কভার লেটার, সেটা খুব অল্প জায়গায় আপনি লিখবেন, এবং অবশ্যই খাম দিবেন, কারণ হচ্ছে আপনি যে লেটারটা লিখবেন, লেটার টু এডিটর, এটা তো আর হেঁটে হেঁটে যাবে না। সো আপনি অবশ্যই খাম দিবেন। বাম পাশের পেজ থেকে অবশ্যই স্টার্ট করবেন। আপনি বাম পাশের পেজ থেকে স্টার্ট করলে তাহলে হচ্ছে আপনার ওভারঅল পুরো জিনিসটা শেষ হয়ে আপনি এখানে একটা খাম দিলেন, আপনার 2 পেজের মধ্যে সুন্দরভাবে শেষ করতে পারবেন। বা 2 পেজে শেষ না করলেও আপনি পরের পেজেও চাইলেও যেতে পারবেন, বাট অবশ্যই বাম পাশের পেজ থেকে মানে স্টার্ট করবেন, এবং চেষ্টা করবেন সেকেন্ড পেজের মধ্যে খামসহ শেষ করার জন্য। প্যারা প্যারা করে লিখবেন। আপনাকে যদি ফিচার বলে বা আর্টিকেল বলে, যেটাই বলুক না কেন, আপনি প্যারা করে লিখবেন, এবং প্যাসেজের বাইরে থেকে আপনার মন গড়া কোনো ইনফরমেশন আনবেন না। অনেকে দেখা যায় যে মনে করেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে বলছে, আর ধরো প্যাসেজে যা মন চায় তা আসছে, আমি আমার নিজের ক্লাইমেট চেঞ্জের ডাটা কোটেশন যা পড়ছি সব দিয়ে আসছি। এই কাজ করবেন না। এটা কিন্তু আপনার ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আপনার নিজের জ্ঞান দেখার জন্য কিন্তু এই প্যাসেজটা আপনাকে বা লেটার টু এডিটর দেওয়া হয় নাই। আপনাকে দেওয়া হয়েছে যে যে সিন কম্প্রিহেনশন আপনি সেটা পড়ে কতটুকু অনুধাবন করতে পারছেন সেটা বোঝার জন্য। এবং 5-6টা সেন্টেন্স লেখার পরপরই আপনি নতুন করে প্যারা করবেন। ওকে, এরপরে নতুন প্যারা রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে রিটার্নের ডেট যখনই পড়ে যাবে, দেখবেন যে আপনার ইংলিশ পরীক্ষার ডেট কবে সেটা আপনি জেনে গেছেন। বাংলা এবং ইংরেজি মানে এই 2 পরীক্ষার তারিখ আপনি দেখে নিন। কারণ হচ্ছে তাহলে লেটার টু এডিটর যখন আপনি নোট করবেন, তাহলে উপরে ওই ডেটটা বসায় দিবেন। আদারওয়াইজ দেখা যায় যে পরীক্ষার হলে ওই ডেটটা মানে পরীক্ষার ওই প্যানিকে ডেট মেট আসলে মাথায় থাকে না। সো এই 2টা রিটার্নের পরীক্ষার তারিখ দেখে ওই তারিখটা বসায় এখনই নোট করে ফেলবেন। মানে ওই তারিখটা ডেটের জায়গাটা ফাঁকা রাখবেন, যখনই আপনি রুটিনের পায়ে যাবেন আপনি ওই ডেটটা বসায় দিবেন। তাহলে দেখবেন আপনি যখন রিভাইজ করবেন, আপনার মনের অজান্তেই আপনার ওই ডেটটা মাথায় থাকবে, পরীক্ষার হলে যখন লিখবেন ওটা ভুল হবে না। আপনারা হচ্ছে মোটামুটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, এই ধরনের নিউজ পেপারগুলো আমার কাছে মনে হয় লেটার টু এডিটরে আপনারা ইউজ করতে পারেন। অ্যাড্রেসটা অবশ্যই সঠিক অ্যাড্রেসটা দেখবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমি যেটা বললাম যে আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি আপনাদেরকে দিয়ে দিছি, সেটা হচ্ছে আপনারা একটু কাভার করবেন। সেন্টেন্স স্ট্রাকচারের ইয়াটা হচ্ছে ড্রাইভে দেওয়া আছে, আপনারা ড্রাইভে দেখলেই আপনারা পেয়ে যাবেন। সেন্টেন্স স্ট্রাকচার দেখে ওই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার লেখার চেষ্টা করবেন। এবং আপনারা ওই যে ট্রান্সলেশনের কেসে লিবারেশন ওয়ার্ড অথবা ইকোনমিক্স, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডের বাংলা এবং ইংরেজি অর্থ ট্রান্সলেশনের জন্য অনেক সময় মনে করেন যে ওই ধরনের ওয়ার্ডগুলোর অর্থ দেখবেন যে
মাথায় আসতে চায় না। সো সেগুলো দেখবেন ডাইজেস্টের মধ্যে লিস্ট করা আছে, লিবারেশন ওয়ার অথবা ইকোনমিক্স, এই রিলেটেড ওয়ার্ডগুলোর মিনিং। সো ওগুলো একটু দেখে যাবেন, তাহলে হচ্ছে আপনার দেখবেন যে মানে সেগুলো ট্রান্সলেট করতে আপনার খুব একটা বেশি বেগ পাইতে হবে না। আমি শুরুতেও বলছি ট্রান্সলেশনের মধ্যে 65 নাম্বার অনেক বিশাল নাম্বার, এবং সম্পাদকীয় সাময়িকী এটা আপনারা দেখার চেষ্টা করবেন, এবং প্রিভিয়াস বিসিএস এর ট্রান্সলেশনগুলো একটু প্র্যাকটিস করবেন। কম্পোজিশন বা এসে, এটার জন্য আমরা মানে আমি আপনাদেরকে কিছু কমন টপিক দিয়ে দিব, যেগুলোর উপর আসলে আপনারা নোট তৈরি করবেন। আগেও আমি বললাম যেগুলোর উপর আপনারা নোট তৈরি করবেন, আপনারা অ্যাকচুয়ালি ওই নোটগুলো রচনায় আসুক, কম্পোজিশনে আসুক, আর বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসুক, যাতে করে আপনারা ইউজ করতে পারেন। আপনারা অ্যাকচুয়ালি কিছু টপিক সিলেক্ট করবেন, ওই টপিক মানে নট নেসেসারিলি রচনা, কিছু টপিক, ওই টপিকের উপর আপনারা হচ্ছে কিছু ডেটা, কিছু কোটেশন এবং কিছু ফ্লো চার্ট যদি পসিবল হয়, এবং হচ্ছে কিছু ম্যাপ যদি ওটার সাথে রিলেটেড কোনো ম্যাপ থাকে, যে কোনো টপিক এরকম যদি আপনি মোটামুটি 25-30টা টপিক আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, দেখবেন যে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে ব্রড কোশ্চেন সেগুলো আপনার পড়া দেখবেন যে হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে এই টপিকগুলো বাছাই করে অলরেডি দেখবেন যে আমার রুটিনের মধ্যে ওই টপিকগুলো কিছু কিছু লেখা আছে, আরও কিছু টপিক আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং ওগুলোর নোটও আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার জন্য। আপনারা হচ্ছে কোটেশন অবশ্যই নীলকালি ইউজ করবেন, আবার নীলকালির মধ্যে দেখবেন অনেকগুলো আসলে নীলকালি না, দেখতে নীল মনে হয়, বাট ওইগুলো নীলের বাইরে আর একটু অন্য কোনো কালার, সেগুলো ইউজ করবেন না। পয়েন্টগুলো লেখার কেসে আপনি একটু ডিফারেন্স আনার চেষ্টা করেন, যেমন সবাই দেখবেন যে ইন্ট্রোডাকশন বা কনক্লুশন লিখবে, এবং সবার খাতায় টিচার ইন্ট্রোডাকশন কনক্লুশন দেখতে পারবে বা ভূমিকা উপসংহার দেখবে। আপনি বাংলার কেসেও আপনি ইউজ করেন হচ্ছে উপক্রমণিকা, অথবা আপনি কনক্লুশনের বা উপসংহারের জায়গায় চয়নিকা অথবা জবনিকা এটা ইউজ করেন। আর ইংরেজির কেসে আপনি ইউজ করতে পারেন প্রোলগ অথবা এপিলগ। এটা দেখলেই দেখবেন যে আপনার মানে এটা লেখা দেখলেই টিচারের একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে যে সে গতানুগতিক ইন্ট্রোডাকশন বা কনক্লুশন করেনি। সবসময় স্টার্ট এবং এন্ড এটা দেখে টিচার আপনাকে জাজ করবে। আপনি স্টার্টিং এবং এন্ডিং চমৎকার কোটেশন দিয়ে করার চেষ্টা করেন। ওই যে যেটা বললাম 25-30টা টপিক, এই 25-30টা টপিক আপনি যে বাছাই করবেন, এই 25-30টা টপিকের প্রত্যেকটার কোটেশন, সো প্রত্যেকটাতে 2-3টা করে কোটেশন যদি দেখেন, ওই টপিকে যে কোনো কিছু লিখতে গেলে আপনি কিন্তু স্টার্টিং এবং এন্ডিং আপনি ওই কোটেশন দিয়ে করতে পারেন। সো আপনি যদি কম্পোজিশন বা রচনায় এই জিনিসগুলো যদি ফলো করলে বাকিদের থেকে অনেক আগায় থাকবেন। কম্পোজিশনের কেসে আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড কনফ্লিক্ট, এটা একটা টপিক আপনাদের খুব ভালো হইতে পারে। এলডিসি গ্র্যাজুয়েশন, এটা আমাদের জন্য একটা ভালো টপিক। লিবারেশন ওয়ারের স্পিরিট, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, গুড গভর্নেন্স, এখন এটা খুবই একটা হট টপিক। রোহিঙ্গা ক্রাইসিস, এটা আমাদের জন্য আজীবনই হট টপিক থাকবে। ব্লু ইকোনমি, এটা আমাদের জন্য অনেক দিন পর্যন্ত ভালো টপিক থাকবে। ক্লাইমেট চেঞ্জ অথবা এনভায়রনমেন্টাল পলিউশন, এটা অলওয়েজই আমাদের জন্য ভালো একটা টপিক থাকবে। সো এইগুলা বেসিক্যালি প্রথমে এগুলো আপনাকে পড়তেই হবে, কম্পোজিশন স্টাইলে এগুলো নোট করে ফেলাটা হচ্ছে বেটার। ওকে, এবং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আমার হচ্ছে হ্যান্ড নোট আমি অলরেডি দিছি, আমার নিজের হাতের লেখা, যে আমি কিভাবে ডেটা বা হচ্ছে ম্যাপ অথবা কোটেশন কিভাবে আমি নিজে নোট করছি, সেটার একটা মানে ক্লাসের ভিডিও অলরেডি দেওয়া আছে রেকর্ড ক্লাসে, সেটা একটু দেখবেন, ওটা দেখলে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। দেন এলডিসির গ্র্যাজুয়েশন নিয়ে আমার নোটও দেওয়া আছে, সেটা দেখে আপনি একটা নোট সাজাতে পারেন। এছাড়া হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রোহিঙ্গা ক্রাইসিস, ব্লু ইকোনমি, এগুলোর জন্য আপনি কোটেশন, ডেটা, ম্যাপ এগুলো হচ্ছে এখনই গুছানো শুরু করেন আস্তে আস্তে, এবং আমি এগুলো আপনাদেরকে মোটামুটি যতটুকু পারা যায় আমি আপনাদেরকে গুছিয়ে দিব, ওয়ারি করার দরকার নেই। 46তমতে আমাদের আসছিল কোয়ালিটি এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, ব্লু ইকোনমি, রেডিমেড গার্মেন্টসের রিস্ক। সো মোটামুটি বলা চলে যে হট টপিকগুলাই মোটামুটি ছিল, ঠিক আছে। আচ্ছা, 45তমর জন্য দেখা গেছে আমাদের ওয়ার্ল্ডের রিফিউজি প্রবলেম, সো এটা উইথ ক্লুজ ছিল। যদি মনে করেন যে উইথ ক্লু থাকে, দুইটা ছিল, একটা ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম আর একটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপলড ফ্রিডম ফাইটার। সো অটোবায়োগ্রাফি বা যে কোনো যদি উইথ ক্লু থাকে, এগুলো হচ্ছে প্রথমে আপনি একটু ব্রেইন স্টর্ম করবেন। যদি উইথ ক্লু থাকে আপনি পয়েন্ট আউট করার চেষ্টা করবেন যে আপনি ওটার ভিতরে কোন কোন পয়েন্ট দিতে পারেন। 6-7-8টা ক্লু থাকে, এবং প্রত্যেকটা ক্লুয়ের এগেনস্টে আপনি মানে হাফ পেজ বা পেজের 4 ভাগের আপনি 3 ভাগ লেখার চেষ্টা করেন। সো সেটা যদি করেন তাহলে যেহেতু দুইটাই এসে,
তাহলে প্রত্যেকটা এসের জন্য অন্তত আপনি 5 পেজ লিখতে পারবেন। 500 ওয়ার্ড তো 5 পেজ লিখলে মোর দ্যান ইনাফ। ওকে, আচ্ছা, যেমন সে ফর এক্সাম্পল উইথ ক্লুজে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, তো ইন্ট্রোডাকশনের কেসে আপনি চেষ্টা করেন যে এটা ডিফাইন করার জন্য, বা এটার একটা যদি আপনার এটা রিলেটেড কোনো কোটেশন বা ডেটা আপনার জানা থাকে সেটাকে দেওয়ার জন্য। ডিফাইন এ রিফিউজি আপনি সেক্ষেত্রে আপনি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন। ওকে, সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ট্রিকি পার্ট আছে যে আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আমরা কিন্তু রিফিউজি হিসেবে গণ্য করি না, আমরা তাদেরকে ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার, আমরা এফডিপিএম বলি তাদেরকে। সো আমরা কিন্তু তাদেরকে যে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের অধিবাসী বলি। সো আমরা কিন্তু রিফিউজির এক্সাম্পল আকারে কিন্তু আবার রোহিঙ্গা দিয়ে দিলে কিন্তু আবার ভুল হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? সো এখানে অন্যান্য এক্সাম্পল দিতে হবে, যেমন ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে, ওখানে অনেক রিফিউজি প্রবলেম তৈরি হচ্ছে, বলকান এরিয়াতে কনফ্লিক্টের কারণে রিফিউজি প্রবলেম তৈরি হচ্ছে, এগুলো উল্লেখ করতে হবে। ফ্যাক্টরস বিহাইন্ড রিফিউজি, এখানে আপনি একটু আলাদা করে রাফ করার চেষ্টা করেন কী কী ফ্যাক্টর থাকতে পারে। প্রথমত ওয়ার, এরপর মনে করেন ক্লাইমেট চেঞ্জ, অপারেশন, যেমন হচ্ছে মানে আরাকান অঞ্চলে তো অপারেশন, সো ওয়ার যেখানে থাকবে সেখানে তো আসলে শোষণও থাকে, এগুলোকে আপনি পয়েন্ট আকারে আকারে দেওয়ার চেষ্টা করেন। এশিয়াতে রিফিউজি প্রবলেম কোথায় কোথায় হচ্ছে, ইউরোপ রিফিউজি প্রবলেম কোথায় কোথায় হচ্ছে, তাদের সাফারিং কী, তাদের ফুড, শেল্টার, হেলথ, এডুকেশন, এই জায়গাগুলোতে সাফারিং হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কী ধরনের রোল নিচ্ছে, ইউএনএইচসিআর কী নিচ্ছে, এনজিওগুলো কী রোল নিচ্ছে, এবং রিকমেন্ডেশন চেষ্টা করেন এগুলো একটু পয়েন্ট আউট করার জন্য। প্রথমে রাফে যদি আপনি একটু পয়েন্ট আউট করেন বা একটু ব্রেইন স্টর্ম করেন, তাহলে আপনার জন্য এটা আইডেন্টিফাই করা ইজি হবে। কম্পোজিশন দেন হচ্ছে উইথ ক্লুজ, উইথ ক্লুজের ক্ষেত্রে ওই যে আরেকটা যেটা ছিল যে অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপলড ফ্রিডম ফাইটার, এটাও যেমন হচ্ছে কিভাবে আপনি হচ্ছে মানে ব্রেইন স্টর্ম করতে পারেন, যেমন ইন্সপাইরেশন অফ বিকামিং এ ফ্রিডম ফাইটার, এখানে অপারেশন রিলেটেড কিছু ডাটা দিয়ে যেতে পারেন, যেহেতু আপনি লিবারেশন ওয়ার আপনি নোট তৈরি করবেন অবশ্যই। সো লিবারেশন ওয়ার কেন হয়েছিল, সো এই রিজনগুলো আপনি উল্লেখ করে দেন, ওখানে আপনি ডেটা ম্যাপ কোটেশন অনেক পাওয়া যাবেন। সো ওটা ছিল তার ইন্সপাইরেশন। ফিলিং আফটার ভিক্টোরি, সেখানে লিবারেশন ওয়ার থেকে অনেকগুলো কোটেশন আপনি ইউজ করতে পারবেন। সো মনে হবে যে অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার, এটা মনে হয় খুব ক্রিয়েটিভ, কিন্তু আপনি আলটিমেটলি যা পড়ছেন সেগুলোর ডেটা ম্যাপ কোটেশন আপনি মানে সব আপনি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আপনার গ্রামার চেক করার জন্য গ্রামারলি ইউজ করতে পারেন, এখানে গ্রামারলির লিঙ্ক আছে, বা গুগলে যদি সার্চ করেন, এবং আমি বলবো যে অ্যাক্টিভ প্যাসিভ একটু ইউজ করেন, লিঙ্কার ইউজ করেন, এবং ক্রিয়েটিভ সেন্টেন্স স্ট্রাকচার যেটা আমি পিডিএফে দিছি সেটা একটু ফলো করার চেষ্টা করেন, ডিগ্রি চেঞ্জ করার চেষ্টা করেন, কিছু কমা সেপারেটেড ওয়ার্ড ইউজ করা, সেন্টেন্স ইউজ করা, এগুলো হচ্ছে মোটামুটি রাইট আপ বা রাইটিং স্কিল ডেভেলপ করার কিছু ওয়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইংরেজির রিটেনের গাইডলাইন ক্লাস। আমি আপনাদেরকে যে টপিকগুলা ডাটা ম্যাপ কোটেশনের সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করব। ওই যে আমরা যে ক্রিপলড ফ্রিডম ফাইটার, অর্থাৎ হচ্ছে যারা মানে মানে অঙ্গহানি হয়েছে, সে ফর এক্সাম্পল হয়তো বা পঙ্গুত্ব বরণ করছে, ঠিক আছে, তারা হচ্ছে মানে ক্রিপলড বলতে সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমি এবার একটা কোশ্চেনগুলো একটু দেখি। রাফ করার যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমত যেটা হচ্ছে আপনারা রাফ করার যে বিষয়টা, আপনারা কোশ্চেনের মধ্যে যারা এখানে কি এমন কেউ আছেন যারা হচ্ছে সেকেন্ড টাইম রিটেন দিবেন, নাকি আপনারা সবাই ফার্স্ট টাইম, এতটুকু একটু জানাবেন। যখন আপনারা যে কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেন দেওয়া হলে আপনি দেখবেন যে কোশ্চেনের মধ্যে বেশ কিছু অংশ থাকে, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে। মনে করেন আপনি যে কোশ্চেন পাইলেন, এই কোশ্চেন পাইলে দেখবেন যে কোশ্চেন পেপারটা আপনি উল্টাইলেই আপনি দেখবেন যে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া শুরুতে, যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী। সো আপনি তো পরীক্ষার হলে অনেক আগেই ঢুকবেন, ইউজুয়ালি 30 মিনিট আগে ঢুকতে হয়, বা ঢুকে বা অ্যাটলিস্ট 15 মিনিট আগে তো আপনি ঢুকতেই হবে, এরপরে তো আর ইউজুয়ালি আর ঢোকা যায় না। আপনাদের 47তমর জন্য ইনস্ট্রাকশনটা দেখে সেই অনুযায়ী আগে ঢুকে পড়তে হবে। সো ইনস্ট্রাকশন পড়ার অনেক সময় থাকে, ওই ইনস্ট্রাকশনটা পড়বেন, দেখবেন যে ওই ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে আপনি চাইলে রাফ বা খসড়া করতে পারেন, এবং খসড়াগুলো স্পেসিফিকলি বলে দেয় যে বাম পাশের পেজে করবেন নাকি ডান পাশের পেজে করবেন। তাহলে যেই পাশের পেজে উল্লেখ করা থাকবে ইনস্ট্রাকশনে, সেই পাশের পেজে আপনি খসড়া করবেন। ইউজুয়ালি বাম পাশের পেজে সাধারণত করতে বলা হয়, আপনি তারপরেও নির্দেশনাটা দেখে নেবেন। এখানের মধ্যে আপনি রাফ করবেন, আপনি লিখে নেবেন রাফ ওয়ার্ক বা খসড়া,
বাংলা বা ইংরেজি যেটাই আপনি ইউজ করেন না কেন, এটার মধ্যে আপনি মনে করেন সামারি করতেছেন বা আপনি সারাংশ লিখতেছেন, সেটা হচ্ছে আপনি মনে করেন যে ২টা সিম্পল সেন্টেন্স আপনার মাথায় আসছে যেটা সামারি এরকম হইতে পারে। ওই ২টা সেন্টেন্স আপনি এখানে লিখলেন। এবার এই ২টা সেন্টেন্সকে একটু জয়েন করে কি হইতে পারে? আরেকটা ফ্রেশ করে এখানে একটু এটাকে জয়েন করলেন। আবার মনে করেন যে এখানে আরেকটা সেন্টেন্স এই ২টাকে জয়েন করে আপনি আরেকটা সেন্টেন্স বানাইলেন। সো এই ২টা হচ্ছে মোটামুটি আপনার একটু ব্রেইনস্টর্ম করে আপনার আইডিয়া হইলো যে আপনি এটা ইউজ করতে পারেন। সো এটাকেই আপনি একটু সুন্দর করে এখন আপনি উপস্থাপন করেন। এটাকে আপনি সুন্দর করে এখানে ফ্রেশ করে লেখেন। খসড়া করার পর যে জিনিসটা সেটা হচ্ছে সবগুলো আপনি মনে করেন যে আ আ মানে কেটে দিবেন। খসড়া যেটা একটানে কেটে দিবেন। ঠিক আছে? এবং খসড়া থাকলে হয় কি? স্যাররা বুঝবে যে আপনি এটার উপর আসলে এফোর্ট দিছেন। রচনার কেসেও সেইম। আপনি চাইলে খসড়া করতে পারেন। মনে করেন রচনাটা আপনি শুরু করবেন আপনি এই পাশ থেকে, কিন্তু রচনার জন্য এসের জন্য আপনি যে রাফ ওয়ার্ক করবেন, আপনি যে বুলেট পয়েন্ট করে আপনি পয়েন্টগুলো আইডেন্টিফাই করলেন, হ্যাঁ? কোশ্চেনে তো লেখা সাধারণত নিষেধ করে। সো এই রাফগুলো আপনি পেন্সিল বা কলম যেকোনোটাতেই করতে পারেন। করার পরে আপনি একটানে কেটে দিতে পারেন। ওকে? আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের রাফ করার যে বিষয়টা। আচ্ছা। কোটেশন এবং ডেটার জন্য কোটেশন এবং ডেটার জন্য আমি চেষ্টা করব যথাসম্ভব আমি আপনাদেরকে নোট দিয়ে দেওয়ার জন্য। সেটা ফলো করলেই ইনশাল্লাহ চলবে। এসে লিখার জন্য আমাদের কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। এসের ওয়ার্ড লিমিট এসের ওয়ার্ড লিমিটটা কি থাকে? এসের ওয়ার্ড লিমিটে থাকে হচ্ছে আমাদের 500 ওয়ার্ড লিমিট ইউজুয়ালি আমাদের এসেতে থাকে। প্রত্যেকটা এসেতে 500 ওয়ার্ড লিমিট বলতে যে একবারে 500 ওয়ার্ড হইতে হয় এমন কোনো কথা নাই। আপনি মোটামুটি 5 পেজের মতো যদি লেখেন, তাইলেই মোটামুটি ধরে রাখতে পারেন যে 500 ওয়ার্ডের মতো হয়ে যাবে। ২টা যেহেতু এসে থাকে মাথায় রাখবেন যে এইখানে অনেকেই খারাপ করে কেন? যে ১ম এসেটা একটু ভালো করে লিখতে যায়, ৭-৮ পেজ লিখে ফেলে, পরের এসেতে দেখা যায় আর ২-৩ পেজ লেখার আর সময় থাকে না। আপনার যেই সময় আছে সেটাকে ২ ভাগ করে ২টা এসেতে আপনি ভাগ করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা। অলরাইট। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার করার সময় যেহেতু একবার কোশ্চেন আপনাদের যে কোশ্চেন অ্যান্সারটা থাকে রিটেনে, সেই কোশ্চেন অ্যান্সার যখন আপনারা করবেন, তখন তো আপনাদের প্যাসেজ একবার পড়তেই হয়। দেখবেন যে সিরিয়ালে পড়ে, পড়ে একবার প্যাসেজ পড়া হয়ে যায়। সো ওইটা পড়লে দেখবেন সামারির জন্য আপনার পুরা কি আইডিয়া হয়ে যায়। সো কোশ্চেনটা যখন আপনি প্যাসেজটা যখনই পড়বেন, তখন চেষ্টা করবেন প্যাসেজে কি বোঝানো হইছে, সেইটা আপনি ভালো করে কম্প্রিহেন্ড করার চেষ্টা করবেন। ওকে? আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে 45 রিটেনে কম্বাইন্ড সেন্টেন্সটা বুঝেন নাই। ২টা সেন্টেন্স একটা সেন্টেন্স বানাতে হবে এমন, রাইট? মনে করেন যে ২টা সেন্টেন্স দেওয়া ছিল, বলছে যে এই ২টা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো। আ আ অর্থাৎ এই দুটোকে কম্বাইন করে কমপ্লেক্স সেন্টেন্স পরিণত করো, অথবা লিঙ্কার ইউজ করে আপনারা এটাকে ২টাকে একটা সেন্টেন্সে পরিণত করো। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার মেক সেন্টেন্স থেকে গিভেন ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করা যাবে কিনা, নাকি আনচেঞ্জড রাখতে হয়? মেক সেন্টেন্সের কেসে আপনি যে ওয়ার্ডটা দেওয়া থাকে ওইটার ফরম্যাট চেঞ্জ করবেন না। আপনি এক্সাক্ট সেই ফরম্যাটে আপনাকে হয়তোবা বলছে স্ট্রেংথ। সো স্ট্রেংথটাই আপনি আপনার মেক সেন্টেন্সের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটাকে স্ট্রেংথেন অথবা স্ট্রং এভাবে কোনো ওয়ার্ড চেঞ্জ করবেন না। ঠিক আছে? ইংলিশ স্পিকিং সোললি একা একা আপনি ট্রাই করতে পারেন। অনেকগুলা হচ্ছে স্পোকেন ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে তারা হচ্ছে ইউজুয়ালি গ্রুপ করে হচ্ছে স্পোকেন প্র্যাকটিস করে অনেকে। মোস্টলি হচ্ছে আপনি প্রচুর ইন্ডিয়ান পাবেন, এবং হচ্ছে দেখবেন ফিলিপিন, অনেককে পাবেন যারা হচ্ছে গ্রুপ করে স্পোকেন প্র্যাকটিস করে ইন র্যান্ডম টপিক। সো এরকম অনেকগুলা চ্যাট গ্রুপ থাকে। সো এটা একটু গুগল সার্চ করলে পেয়ে যাবেন, বা হচ্ছে আপনারা এআই এর হেল্পও নিতে পারেন। ওকে? কোন কোন বিষয়ের উপর আসলে কোটেশন লিখতে হবে আমি আপনাদেরকে টপিকগুলো আলাদা করে দিব। এটা খুবই ভালো কোশ্চেন যে কোন কোন টপিকের কোটেশন আসলে তৈরি করতে হবে। চলুন আমরা একটু দেখি কোন কোন বিষয়ের কোটেশন আসলে তৈরি করতে হবে। আমরা যদি একটু আপনাদের এই পার্টটা দেখেন, এখানে আমি অলরেডি দিছি প্রিপেয়ার 2-3 কোটেশনস ফর ইচ অফ দ্য ফলোয়িং টপিক: পররাষ্ট্রনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, লিঙ্গ সমতা। এরপরে আবার দেখেন যে আরও কোটেশন, এনলিসি গ্র্যাজুয়েশন, ওমেন এম্পাওয়ারমেন্ট। আপনি আমার এখানের যে ডান পাশের নোট ফর রিটেন,
এটা যদি দেখেন তাইলে দেখবেন যে অনেকগুলা টপিক আপনি পেয়ে যাবেন, যেগুলোর আপনার হচ্ছে কোটেশন তৈরি করার আপনি মানে পেয়ে যাবেন। যেমন ব্লু ইকোনমি, দেন হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা বিজয়, এরপর হচ্ছে বাংলাদেশের জলবায়ু কূটনীতি, অথবা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ। সো এখানে নোট পোর্শনে দেখবেন যে অনেকগুলাতে অলরেডি কোন কোন নোট আপনাদের করতে হয় সেগুলোর আইডিয়া পেয়ে যাবেন। এরপরে দেখেন যে এইগুলা ডেটা তৈরি করা, যেমন আমাদের কর্মসংস্থান, বেকারত্বের হার, কর্মক্ষেত্রে নারী শ্রমশক্তির পরিমাণ। সো আপনারা যদি আমার হচ্ছে গুগল শিটের ইয়াটা দেখেন, ওখানে দেখবেন যে অনেকগুলা টপিক পাবেন, এবং এই টপিকগুলোর নোট অ্যাকচুয়ালি তৈরি করতে হবে, যেগুলোর কোটেশন বা ডেটা তৈরি করতে হবে, যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে আপনি চেষ্টা করতেছি যে দ্রুত আপনাদেরকে ইনশাল্লাহ তৈরি করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা। এরপরে স্কুল কলেজে আমরা ম্যাথে সাইড নোট দেন নাই স্কুল কলেজে, এবং মনে রাখবেন স্কুল কলেজের সাথে এখানের পার্থক্য একটাই, মেইন পরীক্ষাগুলোতে স্যারদের ইন্টেনশন থাকে কিভাবে বেশি পাশ করানো যায়, এ প্লাস পাওয়ানো যায়, বাট চাকরির পরীক্ষায় স্যারদের টার্গেট থাকে কিভাবে নাম্বার কাটা যায়। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা সাইট উল্লেখ করব যেটাতে আচ্ছা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভ্যালিড তথ্য নেওয়া যাবে, ইউজুয়ালি অফিসিয়াল ওয়েবসাইটগুলা। যেই রিলেটেড তথ্য নিতে চাচ্ছেন সেটার অফিসিয়াল যে ওয়েবসাইট, যেমন আপনি নেটো সম্পর্কে কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন, তাহলে নেটোর অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক। ওকে, আচ্ছা। ভাইয়া নিজেই একটা বই বের করে নিন ইন্টারন্যাশনালের। আসলে মানে করতে পারলে তো আসলে ভালোই হইতো, বাট আসলে সময় বের করাটা আসলে খুবই ডিফিকাল্ট। আগামীকালকে ক্লাস কয়টায় হইতে পারে? হোপফুলি 2টা বা 3টার সময় নিব, আমি জানাই দিব। আচ্ছা, এত লম্বা ক্লাসে মনোযোগ ধরে রাখা ডিফিকাল্ট, তাহলে চিন্তা করেন একবার আমার কথা, একবার চিন্তা করেন আমি এতক্ষণ ধরে টানা হচ্ছে আপনাদের সাথে বকবক করে যাচ্ছি। আচ্ছা, ট্রান্সলেশন কি রাফ করা যাবে কিনা? ডেফিনেটলি রাফ করা যাবে, এভরিথিং রাফ করতে পারবেন। আচ্ছা, কোন সাগরে পড়লেন? এক্স্যাক্টলি, রিটেন হচ্ছে একটা অথই সাগর, ঠিক আছে? কিন্তু একবার যদি রিটেন দিয়ে ফেলেন তাহলে আপনার কাছে প্রিলিটা ইটসেলফ অনেক সহজ লাগা শুরু করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ট্রান্সলেশনের কমন ওয়ার্ডগুলোর জন্য আমার পিডিএফ দিতে চেয়েছিলেন একটা, আর দ্রুত রিডিংয়ের জন্য বা প্যাসেজ সলভ করার জন্য এখন কি সম্পাদকীয় পড়া উচিত? আপনি সম্পাদকীয় পড়তে পারেন, কোনো প্রবলেম নেই। ট্রান্সলেশন সম্পাদকীয় থেকে করবেন, ওকে? আর ট্রান্সলেশনের কমন ওয়ার্ড যেগুলো আছে সেগুলোর জন্য আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, যেটা বললাম হচ্ছে লিবারেশন অথবা ক্লাইমেট, এই রিলেটেড ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফটা দেখলে দেখবেন ট্রান্সলেশনের কমন ওয়ার্ডগুলো জেনে যাবেন। আচ্ছা, 5 মিনিটের একটা ব্রেক দিলে ভালো হতো। এখন মোটামুটি আমাদের ক্লাস শেষ, এখন আর ব্রেকের দিকে যাচ্ছি না। যদি এরপর যদি ক্লাসের মাঝখানে ব্রেক লাগে বলবেন। আচ্ছা, লিখিতের প্রশ্নপত্র কলম দিয়ে দাগ দেওয়া বা টিক চিহ্ন ডেফিনেটলি যাবে, কোনো অসুবিধা নেই। কোটেশন বা ডেটা কি 19-20 হলে? আমরা রিটেনের ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে প্রায় লেখা যায়। আপনি মনে করেন যে আপনি 13,507, এটা মনে করেন আপনার মনে নেই, আপনি প্রায় 13,500, এটাও কিন্তু সঠিক। আপনি যদি প্রায় মানে 13,400 লেখেন, এটাও কিন্তু সঠিক। ইভেন আপনি যদি প্রায় শুধু 13,000 লেখেন, তাও কিন্তু টিচার কাটতে পারবে না, কারণ আপনি প্রায় ইউজ করছেন। ওই যে 13,500 আর 13,000, এটা তো প্রায়ের মধ্যেই পড়ে। সো এটা হচ্ছে রিটার্নের একটা অ্যাডভান্টেজ, এবং স্পেশালি হচ্ছে পয়েন্ট টাইপের যেগুলা, সেগুলা আমরা চাইলে আপনি যদি কোনোটা ভুলে যান, আপনি প্রায় ইউজ করলে ওই ডাটাটাও কিন্তু তখন কারেক্ট। ওকে ভাইয়া, তো ভাস্ট সিলেবাস দেখে পাজলড হয়ে যাচ্ছেন, ফার্স্ট টাইম রিটার্ন দিবেন এত অল্প সময়ে। দেখেন, আপনার জন্য মানে যেই সময় বাকিদের জন্য এতটুকুই সময়, এটাই হচ্ছে একমাত্র কথা। আপনি যতটুকু পরিমাণ দেখতে পারবেন, বাকিরা ওই ততটুকু পরিমাণই আলটিমেটলি একটু স্ট্র্যাটেজিক্যালি জিস্ট অংশ দেখতে হবে। সেটাই আমি চেষ্টা করব যতটুকু আমি আপনাদেরকে ছোট করে দেওয়া যায়। উত্তরণের মাস্টার লিখিত প্রশ্ন ব্যাংক থাকলে আলাদা করে ডাইজেস্ট কেনার দরকার আছে কিনা? দরকার নেই। আচ্ছা, রাইট। আচ্ছা, অ্যামেজিং স্লাইড। আচ্ছা, ওকে, যদি প্রবলেম না হয়, আচ্ছা সংবিধানের যে স্লাইডটা সেটাও আমি প্রিন্ট লেআউট করে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। রিটেনের নোটের জন্য গুগল স্কলার্সের বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিলে তো অসাধারণ হবে, যদি, কিন্তু ওটা কিন্তু রেফারেন্স সহ উল্লেখ করতে হবে। এবং মাথায় রাখেন, ডেটা যত কমন ডেটা রাখা যায়, এমন যেন না হয় যে টিচারের এই ধারণা যেন না হয় যে আপনি বানায় ডেটা দিছেন। ওকে,
সো ওইটা নিতে পারলে তো সবচেয়ে ভালো হয়। রাইট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এক্সাম কি মানডেতেই দেওয়া যাবে? মানডেতেই দেওয়া যাবে কি না পরে দেওয়া এক্সাম আমি অনলাইনে যেহেতু নিব, আপনি যে কোনো সময় দিতে পারবেন, আপনার পড়া যখন শেষ হবে তখনই দিবেন। ওকে, ভালো মতো সিলেবাস শেষ করে তারপরেই দেন, ডোন্ট ওয়ারি। আমার সায়েন্সের অ্যাকচুয়ালি নিজের করা কোনো নোট নাই, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, বাট আমি আপনাদেরকে তারপরেও চেষ্টা করব কিছু নোট গুছিয়ে দেওয়ার জন্য। আহ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আম, স্কুলে থাকাকালীন একজন শিক্ষক বলেছিলেন যে তিনি একজন গণিত খাতায় স্কোয়ারকে টিক চিহ্ন দেওয়ার জন্য মার্ক কম পাইছে। হ্যাঁ, অনেকেই এভাবে স্কোয়ার হচ্ছে এভাবে দেয়, মনে করেন এক্সট্রারে এভাবে দেয় আর কি, এক্স স্কোয়ার। এবং এটাও কিন্তু অস্বাভাবিক না। বিসিএস আমি যেটা বললাম যে মানে পক্ষান্তর করে 5 দিয়ে ভাগ করে এগুলো না লেখার জন্য কিন্তু আপনার হচ্ছে মার্ক কেটে দিবে। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আহ, আচ্ছা, মোটামুটি আমার কাছে মনে হয় যে আমার এই টপিকগুলা মোটামুটি কাভার হইছে। আচ্ছা, আমার রিটেনের মার্ক নিয়ে ডিটেল আরেকদিন আলোচনা করব। রিটেনে হচ্ছে 585 ছিল 41-এ, 43টা পাইলে আবার 43টা আলোচনা করব, এবং সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। ডেটাগুলো ক্রস চেক করে কিনা, বাট টিচাররা হচ্ছে রেফারেন্স দেখে যদি গেস করে যে এটা ভুল হইতে পারে, তাইলে আবার ক্রস চেক করতে পারে। ঠিক আছে? আমার ক্লাসের পাশাপাশি কিভাবে পড়া শেষ করবেন, এই যে আমার ক্লাসটা যখন, তখন এই ক্লাসের দিকে একটু মনোযোগ দিবেন। আর হচ্ছে পাশাপাশি মনে করেন আমি এখন সে ফর এক্সাম্পল সংবিধানের পিডিএফটা দিয়ে দিব, ওই পিডিএফ ধরে মনে করেন যে পড়ে ফেলবেন। আবার হচ্ছে মানে ক্লাসে যেই গাইডলাইনগুলো দিচ্ছি শুধুমাত্র সেটাই ফলো করবেন, তাইলেই দেখবেন হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সায়েন্স এবং ইলেকট্রিক্যাল পার্টের একটা ক্লাস নিলে ভালো হবে। আমি ওগুলা প্রত্যেকটা ডিটেল ক্লাস নিতে পারবো না, বাট আপনাদেরকে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমি একেবারে বাছাই করে দিব, শুধুমাত্র ওই কোশ্চেনগুলো দেখলেই চলবে ইনশাল্লাহ। ওকে, সো আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। আজকে আমরা অনেক কিছু দেখেছি, অনেক রাত হলো। আমরা আগামীকালকে দুপুরে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। আগামীকালকে দুপুরে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রিলির ক্লাসও থাকবে, আবার রিটেনের ক্লাসও থাকবে ইনশাল্লাহ। আমি যতদূর সম্ভব আমি হচ্ছে মানে 7-8 তারিখের মধ্যে আপনাদের প্রিলি রিটেন যত দূর সম্ভব আমি আপনাদের কাভার করে দেওয়ার চেষ্টা করবো। রেফারেন্স মুখস্থ করতে হবে বলতে, যেমন আপনি দিলেন হচ্ছে বাংলাদেশের যে জনসংখ্যা হচ্ছে এত, সো ব্র্যাকেটে তো আপনাকে লিখতে হবে জনসংখ্যা বা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 বা 2024 অনুযায়ী, অথবা হচ্ছে জনমিতিক সমিতি মানে যে সমীক্ষা সেটা অনুযায়ী। সো এই যে এটা কি আসলে আমরা রেফারেন্স বলতেছি। ওকে, গত ক্লাসের পড়া শেষ হয়নি, ডোন্ট ওয়ারি। আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলেছি, আমি কিন্তু আপনাদেরকে 10 দিনের একটা ব্রেক দিচ্ছি, এবং এই কারণে আমি আপনাদেরকে একটা ক্লাসে আমি একটু স্পিডে যাচ্ছি। এটাতে যারা রিটেন দিবেন তাদের জন্য একটু বেনিফিট হবে, আবার মানে আপনারা যারা প্রিলিতে আছেন তারাও বেনিফিটেড হবেন, বিকজ আমি পড়া আপনাদেরকে গুছিয়ে দেওয়ার পর এরপর থেকে আপনার পড়া মনে করেন যে আপনি এরপর থেকে আপনার মতো করে পড়লেন। সো আমার কাছে মনে হয় এমন না যে আমি যেদিন মানে ক্লাস নিচ্ছি সেই পার্টটাই মনে করেন যে আপনারা পড়ে সেই একদিনে শেষ করতে হবে, এটা তো পসিবল না। আমি আপনাকে 1 ঘন্টায় পড়াই দিলাম, আপনি তো 1 ঘন্টা না, আপনাকে তো এটা নিয়ে হয়তো বা 3 দিন 4 দিন 5 দিনও সময় দিতে হইতে পারে, তাই না? সো সেই অনুযায়ী আপনি আপনার মতো করে সময় নিয়ে প্রিপারেশন নেবেন। আমার ক্লাসের সাথে সাথে প্রিপারেশন শেষ হবে না, এই জন্য আমি এক্সাম এত পরে নিচ্ছি। বাংলা সাহিত্য সেই কবে পড়াইছি, এতদিনে পরীক্ষা নেওয়া শুরু করতেছি, তাহলে বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিচ্ছি। এটা একটু মাথায় রাখবেন। ওকে, সো এক্সামের রুটিনটা আমি ফাইনালি দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে আচ্ছা, আগামীকালকে রিটেন পার্ট, ওকে, আগামীকালকে রিটেন পার্ট যদি আপনারা সবাই একমত হন, আর রিটেন যারা 47 দিবেন তাদের জন্য আমি একটা গুগল একটা ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি সবাই একটু ফিল আপ করেন আমার জন্য, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে আপনাদের রিটেনের কী অবস্থা। আর আরেকটা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি, আর বকবক না করি, আগামীকালকে তো আবার বকবক করব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, আমার জন্য হচ্ছে খাস করে দোয়া রাখেন। কালকে আবার আপনাদের সাথে কথা হবে দুপুর 2টা অথবা দুপুর 3টায়, আমি আপনাদেরকে টাইম জানাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। জি, ওকে, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।